না, এটা সত্যি। প্রেমটা আমি করলেও ভালোবাসলি তুই। শৈবালের বাম কাঁধে আলতো করে মাথা রাখে পারমিতা। সে বুঝতে পারে তার কাঁধের শার্টটা ভিজে যাচ্ছে তার প্রেয়সীর কান্নায়। পারমিতা বুঝতে পারল তার কপাল ছুঁয়েছে শৈবালের আদুরে ভেজা ঠোঁট। নিজের বাম হাত দিয়ে আরো কাছে জড়িয়ে ধরে সে পারমিতাকে। আচ্ছা, কেমন হতো যদি হঠাৎ কোনো একদিন আপনার ফোনে আসা একটা আননোন কল আপনার পুরো দুনিয়াটাই বদলে দিত? ধরুন, ফোনের ওপার থেকে খুব চেনা কোনো গলার স্বরে কেউ একজন আপনার সব খবর রাখছে। আপনি কখন বিপদে পড়ছেন, কখন আপনার কারেন্ট চলে যাচ্ছে, এমনকি আপনার মায়ের শেষ স্মৃতিটুকু সে আগলে রাখছে। শুনতে খুব থ্রিলিং লাগছে না? কিন্তু এই রহস্যের আড়ালেই লুকিয়ে আছে এক 15 বছরের পুরনো দীর্ঘশ্বাস আর এক চিলতে সিঁদুরের না বলা গল্প। নমস্কার, গল্প ভার্স স্টুডিওতে আপনাকে স্বাগত। আমাদের আজকের গল্পটি একটু অন্যরকম স্বাদের, একেবারে অন্য রকম ভালোবাসার গল্প। আমাদের আজকের গল্পের লেখক সৌগত প্রামাণিক। তার লেখা গল্প অচেনা থেকে চিরচেনা। তবে গল্প শুরুর পূর্বে আপনাদের কাছে একটা নিবেদন, যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তবে আর কি, চলুন শুরু করি আমাদের আজকের ভালোবাসা গল্প। প্রায় আধ ঘন্টার উপর দাঁড়িয়ে থেকে একটা বাসে উঠতে পারেনি শৈবাল। এত গাদাগাদি করে কলেজ যাওয়া তার একদম পছন্দ নয়। এসব ভাবতে ভাবতে আরেকটা বাস ছেড়ে দেয় সে। পকেটে ভাইব্রেট মোডে থাকা মোবাইল ফোনটা রিসিভ করেই বলে, কালকের মধ্যে তোমার টাকাটা দিয়ে দেব, চিন্তা করো না। আমাকে চিনিস না রে তুই? কাল সকালের মধ্যে। স্পন্দনের পুরো কথাটা শেষ হওয়ার আগেই ফোনটা কেটে দেয়। যে বাড়িতে সে থাকে সেই বাড়ির মালিকের ছেলে স্পন্দন। বাপের টাকা ওড়ানো তার নাকি হবির মধ্যে পড়ে। এসব ভাবতে ভাবতে শৈবাল হাঁটা লাগায় রাজপথ ধরে। কিছু দূর হাঁটার পর একটা চেনা মুখ পাশ দিয়ে চলে যায়। নতুন নয়, অনেকদিন ধরে মেয়েটাকে দেখছে এই চেনা পথে, কিন্তু পরস্পরের আলাপটা ওই লক্ষ যোজন ফাঁক হয়েই রয়ে যায়। তবে মেয়েটাকে দেখলেই শৈবালের মনটা কেমন একটা করে ওঠে। কারণটা তার কাছে নিতান্তই অজানা। বাড়ি ফিরে ঘুটঘুটে অন্ধকার রুমটা দেখে অবাক হয় শৈবাল। প্রথমে পাওয়ার কাজ ভাবলেও পরেই কারণটা বুঝতে পারে সে। বাড়িওয়ালা নিজের ক্ষমতা দেখালো ওই আর কি। ফোনে স্ক্রল করতে করতে এক অজানা নাম্বার থেকে ফোন আসে তার কাছে। হ্যালো, কে বলছেন? চিনতে পারলেন না বুঝি? একদমই না। নামটা বলুন, না হলে ফোনটা কাটতে বাধ্য হব। আপনি কি এভাবেই কথা বলেন নাকি মেয়েদের সঙ্গে? দেখুন, আমি একটু ব্যস্ত আছি। হ্যাঁ, আপনাদের কি? নিজের এন্টারটেইনমেন্টের জন্য ফোন করে মানুষকে বিরক্ত করছেন। এবার কিন্তু আপনি আমাকে ইনসাল্ট করছেন। যার গোটা জীবনটা ইনসাল্টে চলে গেল, সে আবার কাউকে ইনসাল্ট করবে? কি হয়েছে একটু খুলে বলুন তো। আমি কিছু বলতে চাই না, আপনি রাখুন তো। এসব অন্য কারোর সাথে করুন। রাখছি আমি। 10 মিনিটের মধ্যেই আপনার কারেন্ট চলে আসবে, চিন্তা করবেন না। কথাটা বলে মেয়েটা ফোন কেটে দিল। ততক্ষণে আরেক চিন্তা পেয়ে বসল শৈবালকে। কি করে একটা অচেনা মেয়ে তাকে সাহায্য করছে, আর কি অদ্ভুতভাবে সে শৈবালের রেন্টের বাড়ির খোঁজ খবর সবকিছু রাখছে। সঙ্গে সঙ্গে নাম্বারটা ট্র্যাকিং এর জন্য তার কলেজের বন্ধু সাগরকে ফোন করে সে। হ্যালো সাগর, একটা নাম্বার বলছি, দেখ তো কার। হ্যাঁ ঠিক আছে, তুই নাম্বারটা বল, আমি বলছি। শৈবাল নাম্বারটা বলে সাগর খুঁজে দেখে ডিটেলটা কিন্তু প্রথম দিকে কোনোভাবে পায় না সে। পরে অবশ্য খুঁজে পায় সে। ভাই, মেয়েটার নাম দেখাচ্ছে তো উর্মি রায়, তবে কোথায় থাকে জানলেও বলতে পারবো না ভাই। এটা রুলস এর বাইরে। আরে আমি কি তার বাড়ি চলে যাচ্ছি নাকি? সরি ভাই, কিছু মনে করিস না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রাখছি। আর বলছি, কালকের প্র্যাকটিক্যালটা করতে হবে রে। শৈবাল টেবিলের ওপর মোবাইলটা রেখে চেয়ারে বসার সঙ্গে সঙ্গে ঘরে থাকা লাইটগুলো জ্বলে উঠল। মনে মনে সে ভাবে, মেয়েটা বেশ অদ্ভুত তো। আজকালকার দিনে সুবিধা ছাড়া কেউ পাশে দাঁড়ায় না। এমনই কোনো ট্র্যাপে সে ফেঁসে যাবে না তো? আরো অনেক কথাই শৈবালের মাথায় ঘুরতে থাকে। পরের দিন শৈবাল ক্লাস অ্যাটেন্ড করতে পারে না। নিজের কলেজের গ্রুপ থেকে কিছু নোটস কালেক্ট করে পড়ন্ত দুপুরবেলা হাজির হয় একটা সোনার দোকানে।
তার মায়ের দেওয়া শেষ আশীর্বাদী আংটিটা বিক্রি করতে হচ্ছে শুধুমাত্র রেন্টের কটা টাকার জন্য। দোকানের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকায় দোকানের মালিক কিছু বলে ওঠে শৈবালের উদ্দেশ্যে। তা বলো কি নেবে, সোনার চেন না আংটি? না, কিছু কিনতে নয়, বরং বিক্রি করতে এসেছি। দেখি কি বিক্রি করবেন। একটা সোনার আংটি। আংটিটা অনেকক্ষণ নাড়াচাড়া করে খুব অল্প মূল্য দিয়ে কিনতে চায়। বাজার মূল্যের সম্বন্ধে বিশেষ জ্ঞান না থাকায় খুব অল্প দামেই আংটিটা বিক্রি করে দেয় শৈবাল। বলতে গেলে এক প্রকার বাধ্য হয়ে। ফিরে এসে স্পন্দনের হাতে 2 মাসের ভাড়ার টাকাটা তুলে দেয় শৈবাল। কিন্তু অদ্ভুতভাবেই স্পন্দন টাকাটা নিতে চায় না। শৈবালের ব্যাপারটা ঠিক না লাগলে সে বাড়িওয়ালাকে টাকাটা দিতে চায়। না না বাবা, টাকা দিতে হবে না তোমায়, তুমি রেস্ট কর, যাও। কালকে স্পন্দন এই টাকার জন্য তো ফোনে থ্রেট করলো, আজকে এমন বলছেন? আরে বাবা কি বললো শুনতে পাসনি? ঘরে যা, ঘরে যা, টাকা লাগবে না। শৈবালের ব্যাপারটা সুবিধের মনে হলো না, কিন্তু কি বা করবে সে এখন। অগত্যা ঘরে যেতে হলো তাকে। রুমের মধ্যে ঢুকে ফোনটা হাতে নিয়ে দেখতে পেল একটা আননোন নাম্বারের প্রায় ডজন খানেক মিসড কল। হঠাৎ আবার ফোন আসে সেই নাম্বার থেকে। ফোনটা রিসিভ করে শৈবাল। নিজের মায়ের দেওয়া আংটিটাও খোয়ালেন? আপনি কে বলুন তো? আর এত খবর পাচ্ছেনই বা কিভাবে? ফলো করছেন? হ্যাঁ, বলতেই পারেন। কিন্তু টাকাটা নিল না বাড়িওয়ালা। শৈবাল গতকালের মতো এবারও বেশ অবাক হলো। আপনি তার মানে টাকাটা দিয়ে দয়া করলেন, তাই তো? এভাবে বলছো কেন? আমাকে বন্ধুও ভাবতে পারো। আবার আপনি থেকে তুমি? আর বারবার নানা অচেনা নাম্বার থেকে ফোন করা মানুষ তো আর চটজলদি কারো বন্ধু হতে পারে না। তোমার মেজাজটা কি সবসময় এরকম সপ্তমী চড়ে থাকে, নাকি আমার সঙ্গে বলে? মেয়েটার মুখের উপর ফোনটা কেটে দেয় শৈবাল। তবে নিজের মন থেকে এই দয়া দাক্ষিণের ব্যাপারটা তার খারাপ লাগছে, আর অদ্ভুত লাগছে খুব। সেদিন কলেজের লাইব্রেরিতে বসে জন লোকের কোনো থিওরির ওপর একটা আর্টিকেল পড়ছিল শৈবাল। মনোযোগটা নষ্ট হয় কাঁধে একটা হালকা ঝাঁকুনিতে। পেছন ফিরে তাকিয়ে দেখে এই কলেজের ইংলিশ অনার্সের ছাত্র প্রদীপ্ত হাজরা। আগের ইয়ারে তার জন্যই পাসের ইংলিশের পেপারটা পাশ করতে পেরেছিল সে। কিরে, ভুলে টুলে গেলি নাকি শৈবাল? ভুলবো কেন ভাই, আসলে খেয়াল করিনি। কিন্তু কিছুদিন ধরে দেখছি তোকে একটা মেয়ে খেয়াল করছে, তবে তাকেও তুই হুট করে ধরতে পারবি না। তুই একদম সিওর হয়ে বলছিস তো? না হলে কিন্তু সেই মেয়েই দুজনকে মামাবাড়ির ভাত খাওয়াবে। আরে তোর বাড়িওয়ালা সতীশ দত্তের ছেলেকে সেদিন রাস্তায় থ্রেট দিল তো। কিসের জন্য? সেটাই তো জানি না, তোকে জাস্ট বললাম ব্যাপারটা। সেদিন লাইব্রেরিতে বেশিক্ষণ না থেকে বইগুলো নিয়ে বাড়ি চলে আসে শৈবাল। কিন্তু এবার তার বুঝতে বাকি রইল না মেয়েটা কে। বাড়ির মুখে ঢুকতে গিয়ে একটা অচেনা ডাক শুনতে পায় সে। একটা ছেলে লাল কাপড়ে মোড়া কিছু একটা হাতে দেয় শৈবালের। কে তুমি? আর এই কাপড়ে কি আছে? তুমি খুলে দেখে নাও না, আমার তারা আছে, আমি এলাম। কথাটা বলেই লোকটা চলে যায় সেখান থেকে। শৈবাল কাপড়টা একটু সরিয়ে দেখে তার মায়ের দেওয়া সেই শেষ আশীর্বাদী সোনার আংটিটা, সাথে একটা ছোট্ট চিরকুটে লেখা, যত্নে রেখো তোমার মায়ের শেষ স্মৃতিটুকু। আনন্দে চোখ ভিজে যায় তার। সে বুঝতে পারে এটা নিশ্চয়ই সেই মেয়েটিরই কাজ। ঘরে ফিরে ফোন থেকে ফোন আসা সেই সব আননোন নাম্বারগুলোকে কল করে, কিন্তু সুইচ অফ ছাড়া কোনো প্রত্যুত্তর পায় না সে। নিজেকে এবার বড় অপরাধী মনে করে সে। হঠাৎ একটা আননোন নাম্বার থেকে কল আসে শৈবালের ফোনে। হ্যালো, কে? কি খুশি তো? মানে? মানে এটাই যে তুমি খুব খুশি হয়েছ তোমার মায়ের শেষ স্মৃতিটা দেখে। কিন্তু তুমি কিভাবে এটা ছাড়িয়ে আনলে? যেদিন দেখা করব সব বলবো তোমায়। হ্যাঁ, আমিও তো জানতে চাই। তাছাড়া তোমাকে নিয়ে অনেক ভুল ভাবনা মাথায় চেপে রয়েছে, তার জটও খুলবে তখন। আমার প্রতি এত দয়া কেন হঠাৎ? তোমার নামটাই তো এখনো বললে না যে। শুধু আননোন নাম্বার থেকে ভূতের মতো ফোন আসবে নাকি? সত্যিই হয়তো ভূত। কথাটা যেন পুরোটা শেষ না করে আস্তে আস্তে ফোনটা কেটে দিল মেয়েটা। এরপর 3-4 মাস যায়, কিন্তু সেই মেয়েটার কোনো আননোন নাম্বারের কল পায় না শৈবাল। ইদানিং নিজের কলেজের পড়ার সাথে সাথে 2-4টে টিউশনিও করে সে। এর মধ্যে একদিন বিকেল বেলায় একটা ক্লাস 11-এর মেয়েকে টিউশনি পড়াতে যায় শৈবাল। কিছুক্ষণ পড়ানোর পরে একটা কথা বলে ওঠে সেই ছাত্রীটি।
স্যার, একটা কথা বলবো? কিছু মনে করবেন না তো? মনে করবো কেন? বলো কি বলবে? স্যার, আপনি প্রেম করেন? গার্লফ্রেন্ড আছে তো? না, গার্লফ্রেন্ড নেই। সামনে তো বোর্ড এক্সাম, ভালোভাবে পড়ো। এসব কি? না, আপনাকে দেখলে না আমার মনের ভেতরটা কেমন যেন করে ওঠে। যেন মনে হয় সারা দিন তাকিয়ে থাকি আপনার দিকে। কথাটা শুনে শৈবাল খুব অবাক হয়ে যায়। সে বলে, সারাদিন যদি বইয়ের দিকে তাকাতে তাহলে টেস্টের রেজাল্ট এত খারাপ আসতো না। কি করব স্যার? একবার তোমার মাকে ডাকো তো, তারপর দেখছি আমি কি করতে পারি তোমার জন্য। শৈবালের আওয়াজ শুনে ছাত্রীর মা এমনিতেই ঘরে ঢুকে আসে। পুরো ব্যাপারটা শুনে ছাত্রীর মা হিসেবে রীতিমতো লজ্জায় পড়ে যান মেয়ের আচরণে। বাধ্য হয়েই শৈবালকে ছাড়তে হয় টিউশনটা। অনেকগুলো টাকার টিউশন ছিল তার। মন খারাপ নিয়েই বাড়িতে ফিরে আসে শৈবাল। আবার একটা আননোন কল আসে শৈবালের মোবাইলে। ফোনটা ধরতেই সেই পরিচিত মেয়েটির গলা। কি হলো? মন খারাপ? তোমার নামটা বলো তো, তারপর বলছি আমার মনের কথা। আচ্ছা, একটা টিনেজের মেয়ের কথায় পড়ানোই ছেড়ে দিলে? যতটা অবাক হওয়ার কথা ততটা অবাক হয় না শৈবাল, কারণ মেয়েটা যে তাকে স্টক করছে সেটা এতদিনে ভালো মতন বুঝতে পেরেছে। শৈবালের ফোনটা ডান কানে ধরে নিজের জানলার কাছে চলে যায়। দেখো, আমি টিউশন পড়াই নিজের হাত খরচার জন্য, আর পড়াতে ভালোও লাগে। তা বলে আমারও কিছু বাধ্যবাধকতা থাকে। একটা কাজ করো, তুমি বরং আমাকেই পড়াতে চলে এসো। ভূত কখনো মানুষদের থেকে টিউশন নিয়েছে শুনেছ? এই, আমি ভূত না, আমি রক্ত মাংসের একটা মানুষ। মানুষটার নাম কি সেটাই তো জানতে চাইছি। আমার নাম প্রথমা। তুমি আমাকে দেখেছো, অনেকবার দেখেছো। আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথম আলাপেই দেখে নিও। শৈবাল দেখল কলটা কেটে গেছে। ঘুরিয়ে ফোন করতে সুইচ অফ শোনালো তাকে। একটা বুদ্ধি মাথায় খেলে যায় শৈবালের। একদিন কলেজের ক্যান্টিনে কফির কাপ হাতে বসে আছে শৈবাল, সাথে একটা নোটবুক। কফির শেষ চুমুকটা শেষ হওয়ার আগেই এক টুকরো স্যান্ডউইচ হাতে একটা মেয়ে শৈবালের পাশে এসে বসলো। প্রথমটা একটু অস্বস্তিকর লাগলেও পরে বুঝতে পারল মেয়েটা অপরিচিতা নয়, বরং বেশ পরিচিতা। ওর নাম নীলাদ্রিতা। শৈবালের মামার মেয়ের সঙ্গে ওর দিদি একসঙ্গে পড়তো। তাকে দেখে অনেক স্মৃতি মনে আসে শৈবালের। এই, কলেজে নতুন অ্যাডমিশন নিলি নাকি? তা কোন ডিপার্টমেন্ট? বলছি, আগে স্যান্ডউইচটা নেই। তুই কিন্তু একই রয়ে গেলি শিবুদা। কেন, কি পরিবর্তন আশা করছিলিস তুই? কলেজে উঠে কোথায় একটু প্লেবয় হবি? কলেজ তো আমাদের সাথে খেলছেই, আর সেই প্লেগ্রাউন্ডেই আমরা কফি খাচ্ছি। হ্যাঁ, ভর্তি দিন থেকেই শুধু গাদা গাদা নোটস আর পিডিএফ। জানোই তো জার্নালিজমে কত চাপ। কেন, তুই জানলি কি করে যে আমি জার্নালিজম নিয়ে পড়ছি? তোমার বন্ধু প্রদীপ তো, ওই বলছিল। তোর আলাপ হলো কি করে ওর সাথে? না, আসলে একই স্কুল থেকেই তো আলাপ। তারপর বুঝেছি, কিন্তু এই কথাটা তোর দিদি জানে? কি বলছো? জানলে আমার মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে ছেড়ে দিত। তাহলে আমি বলে দিই। এতক্ষণের হাসি খুশি নীলাদ্রিতার মুখটা ভয়ে কিছুটা ফ্যাকাশে হয়ে যায়। এমনিতেই তার দিদি যদি জানতে পারে তাহলে তার আর পড়াশোনাটাও শেষ হবে। একদম ঘাড় ধরে তাদের পছন্দের ছেলে দেখে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেবে। এসব ভেবেই হালকা চিৎকার করে ওঠে নীলাদ্রিতা। না, আমরা পরস্পরের খুব ভালো বন্ধু, এর চেয়ে বেশি কিছু নয় শিবুদা। প্লিজ, তুমি এসব ব্যাপার দিদির কানে তুলো না। ঠিক আছে, সে না হয় তুলব না, কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে। বলো না, যদি করতে পারি অবশ্যই করব। আমার প্রেমিকার অভিনয় করতে হবে। কেন? কাউকে জেলাস ফিল করাতে হবে, তাই তো? তাকে সেটা বলতে পারিস। তাহলে বলো আমায় কি করতে হবে। শৈবাল নিজের মোবাইল থেকে নীলাকে মেসেজ করে কিছুটা জানায়, আর নীলাও ব্যাপারটা বেশ মজার মতো নেয়। রাত প্রায় 8টার দিকে বাড়ি ফেরে শৈবাল, কিন্তু দরজা খুলে ঘরে ঢুকতে গিয়ে পায়ের কাছে কিছু একটা ঠেকে তার। হাতে তুলে নিয়ে দেখলে বুঝতে পারে কোনো একটা খাম বিশেষ। খামের ভেতর একটা কার্টুনের নতুন বইয়ের পেপার কাটিং, যা বেশ চেনা শৈবালের। বুঝতে পেরে মুখ থেকে একটা শব্দ বের হয়ে আসে তার। পুঁটি? কাউকে ফোন করার উদ্দেশ্যে ফোনটা বের করে শৈবাল, কিন্তু আবার একটা আননোন নাম্বার ভেসে ওঠে তার মোবাইল স্ক্রিনে। হ্যালো, পারমিতা? তা পেপার কাটিংটা পেয়েছো তো? কিন্তু আমি তো এটা পুঁটিকে দিয়েছিলাম। পুটি আবার কে? পুকুরে থাকে নাকি? একদম বাজে বকবে না।
হতে পারে তুমি আমার অনেক সাহায্য করেছো, কিন্তু আমার জীবন নিয়ে অযথা মাথা ঘামাতে এসো না। সে না হয় আসবো না, কিন্তু তুমি কি শিওর যে পুটি ছাড়া আর তার কোনো নাম ছিল না? কথাটা শুনে শৈবাল প্রথমে একটু অবাক হয়ে যায়, কারণ তার বাল্যসখী পুঁটির আরেকটি নাম দিয়েছিল তার ঠাকুরমা পার্বতী। কারণ একবার গাজনে তাদের দুজনকে শিব পার্বতী সাজানো হয়েছিল, শৈবাল থেকে শিব আর পারমিতা থেকে পার্বতী। কিন্তু শৈবাল এটা বুঝতে পারে না পারমিতা এসব জিজ্ঞেস করছে কেন। কি হলো, চুপ কেন? আমার উত্তরটা দাও। হয়তো ছিল, কিন্তু তা তুমি জানলে কি করে? আচ্ছা, একটা কাজ করো, খামটা আরেকবার ভালো করে দেখো তো। শৈবাল প্রথমার কথার খুব গুরুত্ব দিয়ে আরেকবার ভালো করে হাত ঢুকিয়ে ছোঁয়া পেল একটা শীত ঘুমে থাকা বাচ্চা সাপের কুণ্ডলীকৃত মতো কিছু একটা। তা বেশ চকচকে। হাত দিয়ে বের করে নিয়ে চোখের সামনে ধরতেই দেখে একটা পুঁতির মালা, যা দেখা মাত্র শৈবাল এক ছুটে চলে গেল তার ছেলেবেলার সতীশটার মাঠের শিবের গাজন মেলায়, যেখানে পুঁটি আর সে হর পার্বতী খেলেছিল। চোখের কোণ বেয়ে জল ঝরে পড়ে শৈবালের। ধরা ধরা গলায় সে কিছু একটা ছড়া কাটে। নথ পড়েছে, মল পড়েছে, পুঁতি রানীর বেগ। জটাধারী সাপ নিয়ে শিব সেজেছে। শৈবাল তার কানকে বিশ্বাস করতে পারে না। সে বুঝতে পারে প্রথম আর কেউ না, তার বাল্যবেলার সখী পারমিতা। কিন্তু নাম পরিবর্তনের মানেটা সে বুঝতে পারে না। তোর সাথে একবার দেখা করতে চাই, তারপর সব হিসেব হবে। জীবনের হিসেব তো এভাবেই আসে, তাই না? কাকিমার হঠাৎ মৃত্যুর কথা শুনে আমার মা তোমাদের বাড়ি গিয়েছিল, কিন্তু কাজের লোক বলে চৌকাঠ পার হতে দেয়নি তাকে। দূর থেকে কাকিমার শেষকৃত্য দেখে মা আর নিজেকে ঠিক রাখতে পারেনি। পরের দিন কৃষ্ণ নাম নিয়ে আর একটা খাট বের হয় আমাদের বাড়ি থেকে। কথাটা বলে মেয়েটা একটু দম নেয়। শৈবাল বুঝতে পারে ফোনের ওপারে পারমিতা নিজেকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না বোধ হয়। আমি কোনো কথা শুনবো না, কাল আমরা দেখা করছি, ঠিক আছে? এখনো সে সময় আসেনি, তবে প্রেম করলে আমার সাথে করো। ওসব অভিনয় করার কোনো দরকার নেই। প্রেম? আবার আমি? ও আচ্ছা, কোথা থেকে খবর পেলি? তুমি তো ভালো করেই জানো, খবর তো আমার কাছে এমনিতেই চলে আসে। তুমি বহু প্রমাণ পেয়েওছো ইতিমধ্যে। সেটাই প্রথম দিন থেকে জানতে অভিলাষী আমি। অবশ্যই বলবো তোমায়, তবে অপেক্ষা করো। দরজার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে কথা বলায় স্পন্দন এসে কিছু কথা শুনে নেয়। ফোন তখনও কাটেনি শৈবাল। তা কৃষ্ণলীলাটা ভেতরে ভেতরে করলে ভালো হতো না? নিজের সাথে সাথে আমাদেরও ক্লাসটা নামানোর চেষ্টা করছো নাকি? কথাটা শুনেই শৈবাল ঘরের ভেতরে ঢুকে যায়। কবে দেখা করবি বল? দেখা তো করতেই হবে, তবে তুমি এসব নিয়ে ভেবো না। শুধু এটুকুই বলছি, তোমাদের কলেজের আর্টস ডিপার্টমেন্টেই আমি পড়ি। কথাটা বলে প্রথমা ওরফে পারমিতা ফোনটা কেটে দেয়। শৈবাল ওই নাম্বারে কল ব্যাক করলেও তার স্বভাবতই সুইচ অফই জানায় থাকে। বিছানায় বসে হালকা করে এলিয়ে দেয় তার শরীরটা। ঝাপসা ঘুমে তার লাল চোখ জোড়ায় জেগে রয় সেই বাল্য সাথী পারুর সাথে কাটানো অনেক প্রেমের মুহূর্ত। চোখ মুছে ঘুমের মধ্যে একটু একটু করে মিশে যায় শৈবাল, আর তার স্বপ্নে ভেসে ওঠে সেই দিনগুলো। পারমিতার সঙ্গে শৈবালের আলাপ হয় শৈবালের গ্রামের বাড়ি শঙ্করপুরে। সেখানে একটা গাজন মেলায় তারা দুজনে হর পার্বতী ছেড়েছিল। গ্রামের মোড়ল থেকে শুরু করে গ্রামের অনেক বয়োজ্যেষ্ঠ মানুষরা বলতো যেন কৈলাস থেকে শিব দুর্গা নেমে এসেছেন সতীশটার মাঠে। তাদের দুজনের মধ্যে সম্পর্কও ছিল তেমনি। একজন না খেলে একজন খায় না, কিন্তু শৈবালের বাবা সতীশবাবু এটা ভালো চোখে নেয় না। কারণ হিসেবে তিনি বলেন, কাজের মাসির মেয়ের সঙ্গে অতুয়াদিক খেতা একদম ভালো লাগে না তার। কিন্তু শৈবালের মায়ের বন্ধু অন্তপ্রাণ ছিল পারমিতার মা প্রণতি। শৈবাল তার ঠাকুরমার খুব ন্যাওটা ছিল। সেই ঠাকুরমাই ছড়া কেটে বলেছিল, নথ পড়েছে, মল পড়েছে, পুটি রানীর বেগ, জটাধারী সাপ নিয়ে শিব সেজেছে। তাদের দৈনন্দিনের প্রাণোচ্ছল খুনসুটি গ্রামের সবার মন কাড়ত। তারা একে অপরের পুতুলের বিয়ে দেয় একদিন। পারমিতা তার কনের নাম ও শৈবাল তার বরের ঠিক করে। এভাবেই চলছিল তাদের পারস্পরিক নির্ভেজাল জীবন। কিন্তু একটা ঘটনার মাধ্যমে তাদের জীবনের ধারা বদলে যায় পুরোপুরি। দুজনেই ওই 15তে পা দিয়েছে। কালটা তখন শরৎকাল।
মায়ের বোধনের সাথে শৈবালদের গ্রামের বাড়িও মেতে উঠেছে স্বমহিমায়। লোকজন ঠাসা বাড়ির মধ্যে শৈবাল আলাদাভাবে পারমিতাকে ডেকে নেয় নিজের রুমে। তোকে লাল শাড়িতে ভীষণ সুন্দর লাগছে পারো, আমি তো চোখ ফেরাতে পারছি না। এই কথা বলার জন্য ঘরে ডেকে আনলে বুঝি? দ্রুত আর একদিন, তারপর তুই তো চলে যাবি পাশের গ্রামে। তোর ওই কাজল দেওয়া নয়নতারার মতো চোখ দুটো আমায় খুঁজবে কি আর? যত কাব্যিক কথা তুমিই শিখেছো শিবদা। আমি বরং যাই, মেলা কাজ রয়েছে পুজোর, মায়ের সাথে হাতে হাতে করতে হবে তো। ঠিক আছে, আমিও একটা ফোন নিয়ে পেতেছি, সেখান থেকে পালাও কিভাবে দেখবো তখন? দেখো শিবদা, কাকু আমাকে তেমন আর পছন্দ করে না, তাই এমন কিছু করো না যাতে কোনো অনর্থ ঘটে। শৈবাল তার বাহু দুটো পারমিতার কাঁধে রাখে আর হালকা করে যেন নিজের কাছে টেনে নেয়। কিন্তু পারমিতা লজ্জায় শৈবালের হাত ছাড়িয়ে চলে যায় পুজোর ঘরে। কিন্তু শৈবালের মনে তখন অন্য কোনো ফন্দি চেপে বসেছে, যা তার চোখে মুখে স্পষ্ট। পরের দিন বিজয়া দশমী। মাকে বিদায় জানানোর শেষ বরণ চলছে দুর্গা মণ্ডপে। গ্রামের সধবা মেয়েরা স্বামীর মঙ্গল কামনায় সিঁদুর খেলায় মেতে উঠেছে। এর মধ্যে পারমিতাও মেতেছে সিঁদুর খেলায়। এর মধ্যে ঘটে যায় সেই ঘটনাটা, যা তাদের দুজনের গল্পটাকে সম্পূর্ণ আলাদা মোড় দেয়। মণ্ডপে রাখা একটি সিঁদুরের থালা নিয়ে শৈবাল এগিয়ে যায় সিঁদুর খেলতে থাকা পারমিতার দিকে। তারপর নিজের তর্জনী আর বুড়ো আঙুলের সহযোগে তুলে নেয় এক চিলতে সিঁদুর আর পরিয়ে দেয় পারমিতার সিঁথিতে। এই ঘটনার কয়েক সেকেন্ডের মধ্যেই পারমিতা জ্ঞান শূন্য হয়ে সেই সিঁদুরের থালার উপরেই লুটিয়ে পড়ে। গ্রামে দাও দাও করে ছড়িয়ে পড়ে ঘটনাটা। গ্রামের মোড়ল ডেকে বিচার করা হয়, মেয়েটিকে যোগ্য সম্মান দিয়ে ঘরের বউ বলে মেনে নিতে হবে। সে বিচার সতীশচন্দ্র অগ্রাহ্য করেই পারমিতা আর তার মা প্রণতিকে বের করে দেয়। শৈবাল কিছুই করতে পারে না। তাকে তার বাবা জোর করেই কলকাতার এক স্কুলে ভর্তি করিয়ে দেয়। এই ঘটনার কিছুদিন পরেই শৈবালের মা মারা যায় আর পারমিতার সঙ্গে কোনো যোগাযোগ হয়ে ওঠে না তার। সকাল 6টার দিকে অ্যালার্মে ঘুম ভেঙে যায় শৈবালের। বিছানা থেকে উঠে জানলার সামনে যায় সে। দিনের প্রথম আলোটা এসে পড়ছে তার শরীরে। সে মোবাইলটা হাতে নিয়ে দেখে খান করে মেসেজ করেছে নীলাদ্রিতা। শৈবাল ভাবল, মেসেজ না, একটা ফোন করেই কথা সেরে নেওয়া ভালো নীলাদ্রিতার সঙ্গে। হ্যালো নীলা। বলো শিবুদা, কালকে তোমায় কিছু মেসেজ করেছিলাম। আসলে একটা ব্যাপার ঘটে গেছে, তোকে পরে সব বলবো একদিন। শুধু এইটুকুই বলি, আমি প্রেমের অভিনয়টা তোর সাথে করতে পারবো না। কেন, জানতে পেরে গেল তোমার কারসাজি? কিছুটা বলতে পারিস। তাহলে একদিন মিট করাও, আমিও দেখি বৌদিকে। আগে বৌদি হোক, তারপর না হয় দেখা যাবে। কিসব বলছো? এই যে বললে বৌদি জেনে গেছে তোমার প্রেমের অভিনয়, তাহলে? খুবই চাপা স্বভাবের মেয়েও, তাই আমিও কিছু বলতে পারছি না। ঠিক আছে, ওটা আমার ওপর ছেড়ে দাও, দেখা করে ম্যানেজ করে নেব, টেনশন করো না। আর কিছুক্ষণ কথা বলে রেডি হয়ে কলেজ চলে যায় শৈবাল। সামনে তার 4th সেমিস্টার। মনে মনে সে ভাবে, তার ছেলে মানুষই ও মায়ের পছন্দকে একদিন সে স্বীকৃতি দেবে। স্বীকৃতি দেবে তার ভালোবাসার। এভাবেই চলে যায় 2 মাস, কিন্তু কোনো আননোন নাম্বার থেকে ফোন আসে না। খুব চিন্তা হয় শৈবালের। কলেজেও খোঁজ করলেও কেউ তার ঠিক ইনফরমেশন দিতে পারে না। এর কিছুদিন পর একদিন একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। ফোনটা পারমিতার ভেবে রিসিভ করে শৈবাল। হ্যালো পারো, আমি নীলাদ্রিতা। তুই আননোন নাম্বার থেকে ফোন করছিস? হ্যাঁ, এটা আমার দিদির বান্ধবীর নাম্বার। তা বল, এনি প্রবলেম? তোমার ব্লাড গ্রুপ তো ও পজিটিভ। হ্যাঁ, তুই তো জানিস। কি হয়েছে সেটা বল না। তুই ঠিক আছিস? আমি ঠিক আছি, কিন্তু যার মোবাইল থেকে ফোন করছি তার বোনের একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। কে, তোর দিদির বান্ধবীর বোন? হ্যাঁ, আমাদের কলেজ থেকেই ফিরছিল। আমার চোখের সামনে ঘটে ঘটনাটা। আমরা হসপিটালে নিয়ে এসেছি। প্রথমে কিছুতেই ভর্তি নিচ্ছিল না, খুব ক্রিটিক্যাল কন্ডিশন। আমার চেনা পরিচিত এক কাকুকে ফোন করতে উনি ভর্তি করিয়ে দেন একটা প্রাইভেট হসপিটালে। কিন্তু এখন কোনো জায়গা থেকে ও পজিটিভ রক্ত পাওয়া যাচ্ছে না, তাই তুমি যদি রক্ত দিতে পারো তাহলে পারমিতা বেঁচে যাবে। পারমিতা? কে পারমিতা?
যার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের কলেজের আর্টস ডিপার্টমেন্টের। হ্যাঁ, তুমি চেনো? পরে বলবো, তুই এখন রাখ, আর হাসপাতালের লোকেশনটা মেসেজ কর, আমি এক্ষুনি বের হচ্ছি। শৈবালের মনটা তবু মানতে চায় না। এভাবে কি তাদের এতদিন পরে দেখা হওয়ার কথা ছিল? এইসব কথা ভাবতে ভাবতে নীলাদ্রি তার লোকেশন দেখে পৌঁছায় হসপিটালে। রিসেপশনের কাছেই দেখা হয়ে যায় নীলাদ্রি তার সাথে দেখে একটা পুরনো চেনা মুখ। শৈবালের সন্দেহটা যেন আরো স্পষ্ট হয়। পেশেন্ট কোথায়? সেকেন্ড ফ্লোরে। আর ইনি আমার দিদির বান্ধবী। তুমি তো দেবস্মিতা, ঠিক বলেছি তো? প্রণতি মাসি তোমার কেউ? পুরো কথাটা শেষ করতে দেয় না সে। হ্যাঁ, প্রণতি মাসি আমার মায়ের দিদি, আর ওই মাসির মেয়েই পারমিতা, যে অ্যাক্সিডেন্ট হয়ে ভর্তি। শৈবালের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার ভালোবাসার মানুষ যে নিঃস্বার্থভাবে তার পাশে দাঁড়িয়েছে, এমনকি নিজের নাম গোপন করে বন্ধুর মতো থেকেছে, তাকে এভাবে দেখতে হবে। আর কিছু না ভেবে 3 তলায় শৈবাল উঠে যায়। যাত্রীরা দেখিয়ে দেয় রুমটা, যেখানে পারমিতার নানা ব্যান্ডেজ ও সেলাইন নিয়ে বেডে শুয়ে আছে। শুধু দরজার বাইরে লাগানো গ্লাস দিয়ে পারমিতার যন্ত্রণা ভরা মুখটা দেখতে পায়। এই পেপারটা একটু সাইন করে দেবে, বাড়ির লোকের যেন সাইন থাকে। ঠিক আছে ডাক্তারবাবু, ওর দিদিই সাইন করে দিচ্ছে। আর রক্তের ব্যবস্থা করেছেন? আমাদের স্টক কিন্তু প্রায় শেষ। ইনি ও পজিটিভের ডোনার। শৈবালের উদ্দেশ্যে বেশ কিছু প্রশ্ন জিজ্ঞেস করেন ডাক্তারবাবু। তারপর শৈবাল জীবনে প্রথমবার রক্তদান করে। এর মধ্যে পারমিতার অপারেশন হয়ে যায়। পরে আইসিইউতে দেয়া হয় তাকে। শৈবাল কখনো ভাবতে পারে না এমন কোনো দিনের সম্মুখীন হবে সে। যাকে এই দিন একবার দেখার আশায় দিন কাটিয়েছে, তাকে এভাবে দেখতে হবে। প্রায় 12 ঘন্টার পর জ্ঞান ফেরে পারমিতার। আর চোখ খুলে সে প্রথমেই যাকে দেখে সে হলো শৈবাল। পাশে নীলাদ্রিতা আর দেবস্মিতা। তুমি তুমি এখানে এলে কিভাবে? তুই চিনিস না কি? মানে আমরা একই গ্রামের তো। চিনবে তো বটেই, তোদের ব্যাপারটা তো সবাই জানে। কি বলছিস? শৈবাল ব্যাপারটা অন্যদিকে ঘুরিয়ে দিয়ে পারমিতার সঙ্গে কিছু স্বাভাবিক কথা বলেই চলে যায় ওদের সাথে। পরের দিন সম্পূর্ণ একা সকাল 9টায় ভিজিটিং আওয়ার্সে দেখা করে শৈবাল। আগের দিনের অ্যাক্টিভিটিস দেখে ডাক্তাররা বাড়ির লোকই ভেবেছিল শৈবালকে। তাই শৈবালেরও কোনো অসুবিধা হয়নি পারমিতার সঙ্গে দেখা করতে। একান্তে মুখোমুখি হয় দুজন। আননোন নাম্বারটা আসা বন্ধ হলো কেন? এমনি এভাবে ফোন করতে আমার আর ভালো লাগছিল না। আমার প্রতি অভিমানে না আমার প্রতি বিশ্বাসহীনতায়? তুমি কোনটা মনে করো? দুটোই। কারণ আমার বাবা গ্রামের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে আমার আর তোদের সঙ্গে খারাপ করেছিল। তোমার বাবা যদি গ্রামের সিদ্ধান্তে আমাদের স্বীকৃতিটা মেনে নিত, আমরা কি শহরে পড়াশোনা করার সুযোগ পেতাম? তুমি ছেলে হিসেবে হয়তো হতো, কিন্তু আমি? তাহলে ওই সম্পর্কটার কোনো দাম নেই বলছিস? দাম কেন থাকবে না? তাহলে তো দেখতে গেলে জোর করি এখানে একতরফা ভালোবাসা থেকে আমি তোর স্মৃতি রাঙিয়েছিলাম। দেখছি তুমি আমার ওপর খুব অভিমান করে আছো, তাই না? অভিমান কোথায় দেখলি? এখন তো ভালোবাসার একতরফা হিসেব। আরেকটা দিক তুমি দেখতে চাইলে দেখতেই পেতে। তোমাকে করা প্রতিটা আননোন কল আমার মন থেকেই ছিল। শৈবাল পারমিতার কথাবার্তা এক নার্সের কানে গেলে সে গতকালের কথাটা পারমিতাকে জানায়। জানো, কালকে যখন তোমাকে এই হসপিটালে অ্যাডমিট করা হয়, তখন তো তোমার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছিল। প্রায় ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গিয়েছিলে তুমি। ডাক্তারবাবুরা তোমার বাড়ির লোককে তাড়াতাড়ি ও পজিটিভ রক্ত জোগাড় করতে বলেন। তখন এই ছেলেটিই কিন্তু তোমায় রক্ত দেয়, আর তার জন্যেই তুমি এখন যথেষ্ট সুস্থ। এইভাবেই তোমরা একে অপরের পাশে থেকো দুজন। কথাটা বলে নার্সটি বেরিয়ে যায় রুম থেকে। পারমিতা একটা মৃদু হাসি দিয়ে শৈবালকে কিছু একটা বলতে যায়। শেষ পর্যন্ত রক্তের সম্পর্কটা হয়ে গেল বলো। আমাদের শুধু রক্তের নয় পারো, আমাদের আত্মার সম্পর্ক। তুই সারা জীবন আমার ছিলিস, আছিস আর থাকবি। তোকে আমি আর কখনো আমার থেকে দূরে যেতে দেব না। কাল আমি কত ভয় পেয়ে গেছিলাম তোকে দেখে, জানিস? প্লিজ আর কখনো আমাকে ছেড়ে তুই কোথাও যাবি না, কথা দে। কালকেই তো পালিয়ে যেতাম, কিন্তু রক্তের বন্ধনে যখন আটকালে তখন তোমায় ছেড়ে যাই কিভাবে? শৈবালের মুখে তখন আদুরে ভালোবাসার চৌড়া হাসি।
যেটা সে সারা জীবন আঁকড়ে রাখতে চায়। বাড়ি ফিরে বিকালের দিকে শৈবাল একটা আননোন নাম্বার থেকে একটা মেসেজ পায়। মেসেজে লেখা ছিল, আমি পারমিতা বলছি, আর এটাই আমার পার্সোনাল নাম্বার। শৈবাল নাম্বারটা নিয়ে একবার কল করে পারমিতাকে। দুবার রিং হতেই ফোনটা ধরে পারমিতা। এটা কি যাচাই করার জন্য? বলতে পারিস। তাহলে ফোনটা রেখে দি। আমি কি তা বলেছি? তুই এত আনরোম্যান্টিক কেন? ফোনের ওপার থেকে হাসির আওয়াজ শুনতে পায় শৈবাল, আর সেটা নিঃসন্দেহে পারমিতার। তুমি এত রোমান্টিক কেন বলো তো? আমি তো ছোট থেকেই। ঠিক আছে, পরশু বিকেলে রবীন্দ্র সরোবরে ঠিক বিকেল 4টে। আর তোমার টাইমিংটাও আমি সেদিন দেখব। অবশ্যই দেখবি, আমি অপেক্ষা করব। সেই পরশু দিনটা খুব তাড়াতাড়ি চলে আসে। একটা আকাশি রঙের শার্ট পরে শৈবাল, আর সব রং মেশানো গোলাপ ফুলের বুকে নিয়ে রবীন্দ্র সরোবরের একটা বেঞ্চে বসে থাকে সে। তার কয়েক বছর ধরেই বন্ধুদের সঙ্গে এই লেকের সরোবরে বেশ যাওয়া আসা ছিল। এখন আর সময় হয়ে ওঠে না। এসব ভাবতে ভাবতে শৈবাল খেয়ালই করেনি পারমিতা এসে তার গা ঘেঁষে বসেছে। একটা হালকা মেরুন রঙের পাড় দেওয়া পিচ রঙের শাড়ি পরেছে ও। কপালে লাল পাথুরে টিপের সাথে চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে বেশ অন্যরকম লাগছে পারমিতাকে। সে তার ডান হাতটা শৈবালের বাম বাহুতে শক্ত করে জড়িয়ে রেখেছে। আচ্ছা, টাইমিং ঠিক আছে? না, একদমই না। তা আজকে তো আমি উত্তর পেতাম। উত্তর তো পাবে, একটু দাঁড়াও। পারমিতা তার ব্যাগ থেকে একটা ছোট চিরকুট শৈবালের চোখের সামনে মেলে ধরে। শৈবাল দেখে ভাঙা ভাঙা অক্ষরে লেখা আছে, পাগল শিবকে আমি ভালোবাসি। এটা তো তোর হাতের লেখা। তোমার মা একদিন আমায় ডেকে পাঠায়। তখন কাকিমার শরীর তেমন ভালো ছিল না। মাসির সাথে আমি তোমাদের বাড়ি যাই। কাকিমা আলাদাভাবে এই চিরকুটটা আমায় দেখায় আর বলে, আমার ছেলেকে দেখিস, ওর কাকা ওর ক্ষতি করতে পারে। এরপরে আমি গ্রাম থেকে শহরে আসি পড়তে, আর মামার বাড়িতে থাকি। মেশো একটা ফ্ল্যাট পায় এখানে তার কাজের সূত্রে। আর আমাকে সবথেকে বেশি সাহায্য করেছিল আমার মেশো। বেশ অদ্ভুত ব্যাপার স্যাপার বাবা। না, এটা সত্যি, প্রেমটা আমি করলেও ভালোবাসলি তুই। শৈবালের বাম কাঁধে আলতো করে মাথা রাখে পারমিতা। সে বুঝতে পারে তার কাঁধের শার্টটা ভিজে যাচ্ছে তার প্রেয়সীর কান্নায়। পারমিতা বুঝতে পারল তার কপাল ছুঁয়েছে শৈবালের আদুরে ভেজা ঠোঁট। নিজের বাম হাত দিয়ে আরো কাছে জড়িয়ে ধরে সে পারমিতাকে। একদম শৈবালের বুকের কাছে জোড়ো নিঃশ্বাস পড়ে তার। আজ তারা খুব খুশি। তাদের চাহিদা নেই, চাওয়া পাওয়া নেই, শুধু পরস্পরকে ভালোবাসার নেশাটাই ওদের পেয়ে বসেছে। তাদের স্বপ্নের আঙিনায় প্রজাপতি পাখনা মেলুক অবাধে, মিশে থাকুক দুজন দুজনায়। শেষ হলো আমাদের আজকের গল্প, লেখক সৌগত প্রামাণিকের লেখা অচেনা থেকে চিরচেনা। আমাদের আজকের গল্পে অভিনয় করেছেন মিনহাজুল, বর্ণালী, শ্রমণ, অরিত্র, সম্রাট, অর্চিত, সুচিস্মিতা, পিয়ালি, তানিশা, সুজয়, মৌসুমী, অঙ্কিতা ও কথকের ভূমিকায় আমি অচ্যুতা। গল্পের আবহ নির্মাণ সৌম্যদীপ ও আকাশ। বিশেষ সহায়তা শ্রমণ। বেশ, তবে হ্যাঁ, একটা কথা বলি, আপনাদের জীবনেও যদি এমন একজন মানুষ থাকে, তাকে আঁকড়ে রাখুন, তার সাথেই থাকুন। আশা করি আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। গল্পটিতে একটি লাইক ও কমেন্ট করে আমাদের জানাবেন, আর অবশ্যই সকলের কাছে শেয়ার করে দেবেন। কিন্তু আজকের মতো আসি।